আজ 15 সেপ্টেম্বর সোমবার। দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 18টি খবর। এই চ্যানেলে প্রতিদিন সকালে ভিডিও পাবলিশ হয়, তাই সকালে উঠেই আমাদের ভিডিও দেখে নিন এবং রাজনীতির সমস্ত খবর পেয়ে যান। মোদি আসছেন কলকাতা সফরে। দিলীপ ঘোষ কি থাকবেন নাকি এবারও অভিমানে দূরে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন, কিন্তু দিলীপ ঘোষ তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাবেন না। দলের নির্দেশ অনুযায়ী যারা প্রোটোকলে থাকেন তারাই যাবেন বলে তিনি জানান। তার কথায় অভিমানের সুর স্পষ্ট। একসময় বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি থাকলেও এখন আমন্ত্রণ পান না। দলের নির্দেশ মেনে তিনি চলেন বলে জানান। এসএসসি পরীক্ষা নিয়ে তিনি স্বচ্ছ ও সঠিক নিয়োগের পক্ষে কথা বলেন। শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তার উপর জোর দেন। মাদক সমস্যা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, পশ্চিমবঙ্গে মাদকের সমস্যা বাড়ছে, বিশেষ করে সল্টলেক, নিউ টাউন ও জেলাগুলিতে। পড়ুয়ারা এত জড়াচ্ছে যা চিন্তার বিষয়। তিনি সামাজিক জাগরণ ও সরকারি নজরদারির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। যাদবপুরে ছাত্রীর রহস্য মৃত্যু নিয়ে কি বললেন শুভেন্দু অধিকারী? তোলপাড় রাজ্য রাজনীতি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ইংরেজি বিভাগের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে কড়া নিন্দা করেছেন। কৃষ্ণনগরের এক প্রতিবাদ সভায় তিনি বলেন, মমতার শাসনকালে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা পড়তে এসে খুন হচ্ছে। তিনি রানাঘাটের স্বপ্নদ্বীপের হত্যাকাণ্ডের অবিচারের কথাও উল্লেখ করেন। শুভেন্দু রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ও প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করে যাদবপুরের মতো নাম করা শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের দাবি জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু এখন যে কোনো ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন। যাদবপুরে ছাত্রীর রহস্য মৃত্যু, 19 মিনিটের ধোঁয়াশা ঘিরে তদন্ত। ঘটনার রাতের লাস্ট 19 মিনিট ভাবাচ্ছে তদন্তকারীদের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের ছেলে বৃহস্পতিবার রাতে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃতদেহ ভাসতে দেখা যায়, যা রহস্যের সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে জলে ডুবে মৃত্যুর কথা বলা হলেও শেষ 19 মিনিটের ঘটনা তদন্তকারীদের ভাবাচ্ছে। উত্তর 24 পরগনার নিমতার বাসিন্দা অনামিকা সেদিন ড্রামা ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানের মাঝে ঝিলের পাশে বাথরুমে গিয়ে আর ফেরেননি। রাত 10:01 তাকে হাঁটতে দেখা গেলেও 10:20 তার দেহ উদ্ধার হয়। এই 19 মিনিটে কি ঘটেছিল? কারা তাকে শেষবার জীবিত দেখেছিল? কারা দেহ ভাসতে দেখেছিল বা উদ্ধার করেছিল? এসব প্রশ্ন তদন্তকারীদের মনে। পুলিশ 7 জনকে তলব করেছে। ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করবে। এই সময়কালে ধোঁয়াশা তদন্তের মূল বিষয়। 243টি আসনে আমি প্রার্থী। জোটজটের মধ্যেই বিহারেও তেজস্বী যাদবের মমতা মডেল। বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব 2025 বিধানসভা নির্বাচনের প্রচারে নিজেকে ইন্ডিয়া জোটের মুখ হিসেবে তুলে ধরে বলেছেন, 243 আসনে আমি প্রার্থী, আমার মুখ দেখে ভোট দিন। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল অনুসরণ করে তিনি নিজের ভাবমূর্তিকে সামনে রেখে প্রচার চালাচ্ছেন। আরজেডি নেতৃত্বাধীন তেজস্বী 2020-তে মহাজোটের মুখ হিসেবে ক্ষমতার কাছাকাছি পৌঁছেছিলেন। এবার তিনি জোটের শরিকদের, বিশেষ করে কংগ্রেসকে স্পষ্ট বার্তা দিয়েছেন। কংগ্রেস 70টি আসন দাবি করলেও আরজেডি তাদের 50 থেকে 52টির বেশি ছাড়তে নারাজ, কারণ 2020 ও 2024-এ কংগ্রেসের ফলাফল দুর্বল ছিল। নতুন শরিক ভিআইপি পার্টিও আসন দাবি করেছে। আসন বন্টন নিয়ে টানাপোড়েনের মধ্যে তেজস্বী ইঙ্গিত দিয়েছেন, জোটের জট না কাটলে আরজেডি একাই সব আসন লড়তে পারে। এসএসসি পরীক্ষায় ভিন রাজ্যের ভিড়, প্রাক্তন খোঁচা শ্রমিকের পাল্টা। রবিবার এসএসসি পরীক্ষায় ভিন রাজ্যের 13,517 জন এবং 31,362 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন, যার মধ্যে উত্তরপ্রদেশ ও বিহারের ছাত্রছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই তথ্য তুলে ধরে ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার প্রশ্ন তুলেছেন। বাংলার উদারতার কথা উল্লেখ করে বলেন, বাংলা সবসময় বাইরের মানুষকে আপন করে নেয়। তৃণমূল নেতা কুণাল ঘোষও বাঙালি অস্মিতার কথা তুলে ভিন রাজ্যের পরীক্ষার্থীদের সম্মানের বিষয়টি স্মরণ করিয়েছেন। বিপরীতে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বাংলার শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবনতির কথা উল্লেখ করেন। তিনি জানান, বাংলার এফডিআই এখন মাত্র 0.6%, যেখানে গুজরাটের 39.6%। তিনি প্রশ্ন তোলেন, বাংলার ছাত্রছাত্রীরাও ভিন রাজ্যে পরীক্ষা দিতে যায়, তাদের সংখ্যা কত? এই বিতর্কে শিক্ষক নিয়োগ ও অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। কলঙ্কের দাগ মুছতে পারবে এসএসসি? পরীক্ষা দিতে গিয়ে কি বললেন রাজন্যা? স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা কলঙ্কের অভিযোগের মধ্যেও অনুষ্ঠিত হয়েছে। এবার একাদশ থেকে দ্বাদশের নিয়োগ পরীক্ষায় 2,46,000 প্রার্থী অংশ নিয়েছেন, যার মধ্যে বহিষ্কৃত টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার। মোট 5,65,000 চাকরি প্রার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। রাজন্যা আশাবাদী হলেও নিয়োগ প্রক্রিয়া জটিলতায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই কঠিন পরিস্থিতিতে পরীক্ষা দিচ্ছেন, যেমন মা বাবা সন্তান নিয়ে লাইনে দাঁড়িয়ে। তিনি চান পরীক্ষার ফলাফল যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে হোক। রাজন্যা জানান, তিনি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, শিক্ষাগত যোগ্যতা পরিমাপের জন্য নয়। তিনি আশা করেন ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হবে, যাতে পরীক্ষার্থীদের মেধার মূল্যায়ন সঠিকভাবে হয়। চাকরির দাবিতে ন্যাড়া হয়ে প্রতিবাদ করেছিলেন সেই রাসমণিকে ফের বসতে হলো পরীক্ষায়।
2023 সালে ধর্মতলার রাস্তায় চাকরি প্রার্থী রাসমণি পাত্র সহ কয়েকজন মাথা ন্যাড়া করে শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদ করেছিলেন, যা ব্যাপক চর্চায় এসেছিল। পূর্ব মেদিনীপুরের রাসমণি রবিবার এসএসসির একাদশ থেকে দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন। তিনি সরকার ও কমিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, 10 বছর আগের মতো পরীক্ষা দেওয়ার বয়স বা পরিস্থিতি তার নেই, তবু সরকার তাকে বাধ্য করেছে। নিয়োগের স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, ফ্রেশার হিসেবে পরীক্ষা দিতে বাধ্য হওয়া লজ্জাজনক ও যন্ত্রণাদায়ক। রাসমণি অভিযোগ করেন, 10 বছর আগে টাকার বিনিময়ে তাদের চাকরি ছিনিয়ে নেওয়া হয়েছিল। তিনি ব্যথা যন্ত্রণা ও সংসার সামলে পরীক্ষায় এসেছেন চাকরি ফিরে পাওয়ার আশায়। তিনি দাবি করেন তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। কনফিউজিং প্রশ্ন, কেমন পরীক্ষা হলো, জানালেন ববিতা সরকার। ববিতা সরকারের মামলায় প্রথম শিক্ষক নিয়োগে দুর্নীতির বিষয়টি প্রকাশ পায়, যেখানে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা বেআইনি নিয়োগের অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টের নির্দেশে অঙ্কিতার চাকরি বাতিল হয়, ববিতা সেই পদে চাকরি পান, কিন্তু কমিশনের ভুলে তার চাকরিও চলে যায়। রবিবার এসএসসির একাদশ থেকে দ্বাদশের নিয়োগ পরীক্ষায় ফের অংশ নেন ববিতা। পরীক্ষা শেষ হলে তিনি জানান, প্রশ্নগুলো কিছুটা জটিল ছিল, উত্তর দেওয়ার সময় বয়সের কারণে মনে করতে অসুবিধা হয়েছে। তিনি বলেন, পরীক্ষা মাঝারি হয়েছে, তবে খুব ভালো বা খারাপ নয়। ববিতা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেন, দুর্নীতির সঙ্গে জড়িতরাই পরীক্ষা পরিচালনা করছেন, অথচ তাদের শাস্তি হয়নি। তিনি দাবি করেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন, তখনই ক্লিক করে দেখে নেবেন। টানা 9 ঘন্টা জেরা, আরজি করের ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় প্রেমিককে কি প্রশ্ন করল পুলিশ। মালদহ মেডিকেল কলেজের ছাত্রী অনিন্দিতা সোরেনের রহস্যজনক মৃত্যু ঘিরে তদন্ত চলছে। শনিবার ময়না তদন্ত হলেও রিপোর্ট প্রকাশিত হয়নি। পুলিশ অভিযুক্ত প্রেমিক উজ্জ্বল সোরেনকে গ্রেফতার করেছে, যিনি একই কলেজের ডাক্তারি পড়ুয়া। 9 ঘন্টা জেরার পর ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। শনিবার ফোনের লোকেশন ট্র্যাক করে তাকে আটক করা হয়। অনিন্দিতার মা আলপনা টুডু অভিযোগ করেন, উজ্জ্বল ওষুধ খাইয়ে মেয়েকে খুন করেছে। তিনি জানান, অনিন্দিতা উজ্জ্বল পুরীর মন্দিরে গোপনে বিয়ে করেছিলেন। অনিন্দিতা অন্তঃসত্ত্বা হলে উজ্জ্বল সামাজিক বিয়ে বা রেজিস্ট্রিতে রাজি হননি, ফলে গর্ভপাত করতে হয়। সোমবার মালদহে উজ্জ্বলের সঙ্গে দেখা করতে এসে অনিন্দিতা হোটেলে অসুস্থ হন। মেডিকেলে ভর্তির পর শুক্রবার মৃত্যুর খবর আসে। পুলিশ 7 দিনের হেফাজত চেয়েছে। বীরভূমে অবৈধ খাদান দুর্ঘটনায় মৃত্যু 6, অবশেষে গ্রেফতার মালিক ভুলু ঘোষ। বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুরে বেআইনি পাথর খাদান ধসে 6 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 4 জন, যাদের অবস্থা সংকটজনক। শুক্রবারের এই দুর্ঘটনায় শ্রমিকরা পাথরের নিচে চাপা পড়েন, সরে যাওয়ার সুযোগ পাননি। পুলিশ জানায়, খাদানটি বেআইনিভাবে চলছিল। দুর্ঘটনার পর পলাতক মালিক ভুলু ঘোষকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক রক্তিম ঘোষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। শ্রমিক নুরুল ইসলাম ও মৃত রতিন দফাদারের আত্মীয় দিবেন্দু মণ্ডল অভিযোগ করেন, খাদানে নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না, শুধু হেলমেট ও জুতো দেওয়া হতো। তারা খাদানের অবৈধ কার্যকলাপ ও মালিকের কড়া শাস্তির দাবি জানান। দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত করছে, ভুলু ঘোষ ছাড়াও অন্য কোনো প্রভাবশালী ব্যক্তিরা জড়িত কিনা তা খতিয়ে দেখছে। দলেরই নেতাকে কেন নোংরা গালাগালি, তৃণমূল বিধায়ককে শোকজ করল টিএমসি। মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল জেলা সভাপতি খলিলুর রহমানের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে। এই ঘটনায় দল বিধায়ককে শোকজ করেছে, উল্লেখ করেছে তার কুরুচিকর মন্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। 3 দিনের মধ্যে এই আচরণের কারণ জানতে নির্দেশ দেওয়া হয়েছে। গত শুক্রবার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে কানাইয়ের অশ্রাব্য ভাষা নিয়ে প্রশ্ন তোলেন। ভাষা আন্দোলনের মধ্যে তৃণমূল নেতার এমন বক্তব্য নিয়ে তিনি কটাক্ষ করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তৃণমূল তৎপর হয়ে কানাইকে শোকজ করে। বাংলা ভাষা ও বাঙালি অস্মিতা নিয়ে তৃণমূলের সোচ্চার অবস্থানের মধ্যে এই ঘটনা দলকে অস্বস্তিতে ফেলেছে। প্রেসিডেন্ট রকম তো মেলা আছে, খলিলুর রহমান প্রেসিডেন্ট, ওরকম যুব প্রেসিডেন্ট, ছাত্র প্রেসিডেন্ট, মেলা প্রেসিডেন্টের কি দাম আছে? প্রেসিডেন্ট কি কাজ করে বেড়ায়? হোটেলে তৃণমূল নেতার অনুগামীদের দাদাগিরি, তোলা না পেয়ে তাণ্ডব, ভাঙচুর লুটপাটের অভিযোগ। দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চাতলাবেড়িতে হোটেল ব্যবসায়ী সোমেন দাসের হোটেলে ভাঙচুর, লুটপাট ও কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল উপপ্রধান মান্ত সাহার অনুগামীদের বিরুদ্ধে। সোমেন অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় 1,78,000 টাকা লুট ও রিসেপশনের কাজ ভাঙা হয়েছে। দত্তপুকুর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ প্রথমে তা নিতে অস্বীকার করে মান্ত সাহার সঙ্গে বিষয়টি মিটিয়ে নিতে বলে। সোমেন আরও জানান, হোটেলের বাড়ির মালিককে ভয় দেখিয়ে সাদা কাগজে সই করানো হয়। তৃণমূল উপপ্রধান অভিযোগ অস্বীকার করে দাবি করেন, হোটেলে মধুচক্র চলছিল, তাই গ্রামবাসীরা ভাঙচুর করেছে। থানা অভিযোগ না নেওয়ায় সোমেন বারাসাত জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। পুলিশ সুপার দত্তপুকুর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
কথা বলার আগে অনুমতি নিন। মন্ত্রীর সঙ্গে কি আচরণ রাহুল গান্ধীর? ভাইরাল ভিডিও। রাহুল গান্ধীর ব্যবহার নিয়ে উঠেছে প্রশ্ন, ঔদ্ধত্য নাকি পদের অধিকার? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে দেখা গেছে উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিংহের সঙ্গে বচসা করতে। ঘটনাটি ঘটে রায়বরেলির জেলা উন্নয়ন কোঅর্ডিনেশন ও মনিটরিং কমিটির বৈঠকে। রাহুল তখন নিজের লোকসভা কেন্দ্রের পরিদর্শনে ছিলেন। জেলা শাসক ও বিধায়করাও উপস্থিত ছিলেন। মন্ত্রীর অভিযোগ, রাহুল দাবি করেন তিনি চেয়ারপারসন, তার অনুমতি ছাড়া আলোচনা শুরু সম্ভব হবে না। পাল্টা দীনেশ প্রতাপ সিং, যিনি আগে কংগ্রেসের সদস্য ছিলেন, বলেন রাহুল লোকসভার স্পিকারের নির্দেশ শোনেন না, তাই তিনিও বাধ্য নন। ভিডিওতে রাহুল বলেন, আমি এই বৈঠকের চেয়ারম্যান, যদি তোমার কিছু বলার থাকে তাহলে আগে জিজ্ঞাসা করো, তারপর আমি তোমায় বলার সুযোগ দেব। মন্ত্রী জানান, তিনি দিশার 43টি প্রকল্পের বিরুদ্ধে আলোচনার প্রতিবাদ করেছেন, যা 100% সফল। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের নিয়মে চেয়ারপারসন সুপারভাইজার সাংসদের ভূমিকা নজরদারি। রাহুল গাইডলাইন পড়েন না বা দলকে শেখান না, মিটিংয়ে ভুল প্রক্রিয়ার প্রতিবাদ করেছেন। এসএসসি পরীক্ষাটাও দেওয়া হলো না, লোনের বোঝা মাথা নিয়েই চলে গেলেন চাকরিহারা সন্তোষ। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পরীক্ষার দিনই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় চাকরিহারা শিক্ষক সন্তোষ মণ্ডলের। মেছোগ্রাম বাসিন্দা সন্তোষ কোলাঘাটের আরিসান্ডাস হাই স্কুলের রসায়নের শিক্ষক ছিলেন। চাকরি হারানোর পর হতাশায় ভেঙে পড়েন তিনি। ঋণ নিয়ে বাড়ি তৈরি, 2 কন্যার দায়িত্ব ও কয়েক লক্ষ টাকার ঋণের বোঝা ছিল তার উপর। টিউশনি করতেন এবং রাত জেগে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু পেটের যন্ত্রণায় পাঁশকুড়া ও পরে কলকাতার নার্সিংহোমে ভর্তি হন। তিনি ডাক্তারকে বলেছিলেন রবিবার পাঁশকুড়া বালিকা বিদ্যালয়ে তার পরীক্ষা, কিন্তু পরীক্ষার দিনে মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ, মানসিক চাপে তার মৃত্যু হয়েছে এবং মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেশবাসীর সেবা করতে এসেছে, ক্ষমতার স্বাদ নিতে নয়, দায়িত্ব নিয়েই ঘোষণা করলেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, প্রাক্তন সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি, রবিবার দায়িত্ব নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন তিনিও তার দল ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য এসেছেন। যুব আন্দোলনে প্রাণ হারানোদের শহীদ মর্যাদা দেওয়ার ঘোষণা দেন তিনি। কার্কি জানান, 6 মাসের বেশি ক্ষমতায় থাকবেন না এবং জনগণের সমর্থন ছাড়া পদে টিকে থাকবেন না। গণবিক্ষোভে কাঠমান্ডুর সিংহ দরবার পুড়ে যাওয়ার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে দায়িত্ব পালন করছেন। তিনি ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়ে নেপালের পুনর্গঠনের জন্য সব অংশীদারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গত মঙ্গলবার প্রবল বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি ওলি ইস্তফা দেন, সাময়িকভাবে সেনার হাতে যায় ক্ষমতা। তরুণ প্রজন্ম সুশীলাকে সমর্থন করে তিনি 2,500-এর বেশি স্বাক্ষর পেয়ে দায়িত্ব নেন। 2026 সালের 5ই মার্চ নির্বাচনের কথা ঘোষণা করা হয়েছে। কলকাতায় দ্য বেঙ্গল ফাইলসের স্ক্রিনিং এ নেই শাশ্বত চট্টোপাধ্যায়। ছবির নাম শুনেই চোটের লাল অভিনেতা। কি বললেন? কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য বেঙ্গল ফাইলস ছবির স্পেশাল স্ক্রিনিং হয়েছে, কিন্তু অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ও সৌরভ দাস উপস্থিত ছিলেন না। একই দিন শাশ্বত এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিশেষ সম্মান পেয়ে বলেন, দর্শকের ভালোবাসা তার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। টলিউড ও বলিউডে জনপ্রিয় শাশ্বত ছবিটির জন্য সমালোচিত হয়েছেন। তিনি জানান, পরিচালক ছবির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাননি, তিনি শুধু চরিত্র সম্পর্কে জানতেন। স্ক্রিনিং প্রসঙ্গে জিজ্ঞাসায় তিনি রেগে বলেন তিনি কিছুই জানেন না এবং কথা বলতে চান না। পরিচালক ও শাশ্বত ও সৌরভ প্রসঙ্গে প্রশ্ন এড়ান। পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি পায়নি কারণ এটি বাংলার ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করেছে বলে অভিযোগ। শাশ্বতের মতে তিনি ছবির গল্প বা অন্যান্য চরিত্রের ব্যবহার সম্পর্কে অজ্ঞ ছিলেন এবং এটি তার জন্য ভুল সিদ্ধান্ত ছিল।